এবারে এবং দেখতে হবে এখানে আমি কতটা ফিক্সড কস্ট বিয়ার করছি। যত বেশি ফিক্সড কস্ট বিয়ার করব, তত আমার বিজনেস রিস্ক বা অপারেশন রিস্কটা বাড়বে। So it's very clear that the operation risk does not depend upon, means independent upon capital structure. আর ফিনান্সিয়াল রিস্কটা হচ্ছে এইটা হয়ে গেল, আমার এত টাকা এমপ্লয় করলাম, এত আমার সেলস হলো, এত ভেরিয়েবল কস্ট বাদ দিলাম, এত কন্ট্রিবিউশন, এত ফিক্সড কস্ট মানে ফিক্সড অপারেটিং কস্ট বাদ দিলাম, দিয়ে এটা আমার ইবিআই মানে প্রফিট। এবারে এই প্রফিটটা কে কে এনজয় করবে? এই যে ইবিআইটি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এটার শেয়ারার কে? এটা স্টেক হোল্ডার কারা? এটা স্টেক হোল্ডার দুজন, একটা হচ্ছে মালিক আর একটা হচ্ছে যার থেকে লোন নিয়েছে মালিক সে, অর্থাৎ যারা টাকাটা যোগান দিয়েছে 10 কোটি। এইখানে দেখতে হবে ইবিআইটি তো হয়ে গেল, এইবার দেখতে হবে যে যদি আমি 10 কোটির মধ্যে বেশি টাকা ধার করে করি, মানে মালিকের টাকা কম, ধার করাটা বেশি, তার মানে আমাকে ইন্টারেস্টটা বেশি দিতে হবে। তার মানে ইবিআইটি থেকে আইটা ইন্টারেস্ট পার্টটা অনেক বেশি, মানে রিস্ক বেশি। কোন রিস্ক? ফিনান্সিয়াল রিস্ক। কেন না? ওইটাই, যদি কোনো কারণে আমার বিক্রি কম হয়, ইবিআইটি কম হয়, তাহলে কিন্তু আমি লোনের ইন্টারেস্টটা দিতে পারবো, তাই রিস্ক বেশি। আবার বেনিফিটটা কোথায়? যদি আমি সেলস একটু বাড়াতে পারি, তাহলে আমি তো ইবিআইটিটা বেড়ে যাবে, কিন্তু ইন্টারেস্ট একই থাকবে, তাহলে মালিকের পোর্শনটা ডিভিডেন্ডটা বাড়বে। এটাকে বলে ফিনান্সিয়াল লিভারেজ। এটাকে আর একটা কথাও বলে ট্রেডিং অন ইকুইটি, সেটা আমরা পরে দেখবো। অর্থাৎ এটার দুটো দিক আছে, একটা হচ্ছে রিস্ক, মানে সেলস যদি কোনো কারণে কমে যায়, ফিক্সড কস্টটা আমাকে বিয়ার করতেই হবে, আই এম কমিটেড টু পে। সেটা ফিক্সড অপারেটিং কস্ট হোক বা ফিক্সড ফিনান্সিয়াল কস্ট, মানে ইন্টারেস্ট ব্যাংক থেকে ধার করেছি তার ইন্টারেস্ট হোক, এটা আমার মাথার উপর বোঝা। ফিক্সড কস্ট হচ্ছে দা বার্ডেন অন ইউর শোল্ডার, তুমি কাঁধের উপর যে বোঝাটা নিয়ে স্টার্ট করো। রিস্ক হচ্ছে যদি কোনো কারণে সেল কমে যায়, বোঝাটা তোমাকে বইতেই হবে, এর কোনো নড়চড় নেই। তুমি যদি বেশি রিস্ক নাও, মানে বেশি বোঝা নাও, তাহলে তোমার তোমার একটা সবসময় তোমাকে দেখতে হবে তাহলে তোমার সেলসটা বাড়ানো যায়। সেলসটা বাড়ানো, এটা একটা চাপ, এই চাপটাকেই রিস্ক বলে। কেন সেলস বাড়ানো যায়? সেলস বাড়ালে আমার কন্ট্রিবিউশন বাড়বে, কন্ট্রিবিউশন বাড়লে আমি ওই ফিক্সড কস্টটা কভার করতে পারবো, সেটা অপারেটিং হোক কি ফিনান্সিং হোক। কিন্তু তুমি যদি এই ফিক্সড কস্টটা কম করতে, তোমার তোমার যদি ডিজাইন অফ প্রোডাকশন অ্যান্ড ডিজাইন অফ ফিনান্সিং, এই দুটোতে যদি ফিক্সড কস্টের পরিমাণটা কম থাকতো, তাহলে কিন্তু তুমি অনেকটাই চাপ মুক্ত, কারণ তোমার ফিক্সড কস্টটা কম। সেলসটা যাই হোক, যেটুকু হওয়ার কথা যদি সেটুকু হয়, আমি ওই ফিক্সড কস্টটা কভার করতে পারবো বাবা, আমার লস হবে না। সুতরাং ফিক্সড পার্ট অফ অপারেটিং কস্ট অ্যান্ড ফিক্সড পার্ট অফ ফিনান্সিং কস্ট, এই দুটোই লিভারেজকে নির্দেশ করে। ওইটা হচ্ছে অপারেটিং লিভারেজ, এটা হচ্ছে ফিনান্সিয়াল লিভারেজ। এটা দুটো দিক আছে, এক রিস্ক, মানে যদি সেলস বাড়াতে না পারি, সেলস যদি কমে যায় তাহলে এটা রিস্ক। আর এটার বেনিফিট হচ্ছে, বেনিফিটও আছে, সেটা কি? সেলস বাড়াতে পারি, আমার ইনকামটা অনেক বাড়বে, প্রপোর্শনেট,
অনেক বাড়বে মানে প্রপোর্শনেটলি বাড়বে, আনুপাতিক হারে বাড়বে। এইবার আমি যাচ্ছি ফর্মুলা। অপারেটিং লিভারেজের ফর্মুলাটা হচ্ছে DOL, মানে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। এটার ফর্মুলাটা হচ্ছে চেঞ্জ ইন ইবিআইটি, চেঞ্জ ইন ইবিআইটি প্রপোর্শনেট চেঞ্জ ডিভাইডেড বাই প্রপোর্শনেট চেঞ্জ ইন সেলস ভলিউম। এটা মানেও যা, এটা মানেও তাই, কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই ইবিআইটি। তোমরা যদি এইটা থেকে কি করে এইটা এলো জানতে চাও, তাহলে আমি তোমাদের একটু এখানে দেখাতাম। আর তোমরা যদি খাতা পেন নিয়ে বসো তাহলে একটু লেখো, আমি বলে দিচ্ছি এইটা থেকে এইটা কি করে এলো। তাহলে এই যে ফর্মুলাটা উপরে লেখা আছে এটা লিখতে হবে না, মানে প্রপোর্শনেট চেঞ্জ ইন ইবিআইটি ডিভাইডেড বাই প্রপোর্শনেট চেঞ্জ ইন সেলস ভলিউম, এটা লিখতে হবে না। খালি ইজুকাল টু করে লেখো এই যে প্রপোর্শনাল চেঞ্জ ইন ইবিআইটি মানে কি, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি, সেটাকে ওপরে লেখো। চেঞ্জ ইন ইবিআইটি ওপরটা লিখবে, প্রথমে লেখো এই যে ডল লেখা আছে এই বরাবর যে দাগটা দেয়া আছে মাঝখানে, এই মাঝখানে দাগটাকে টেনে নাও। এবারে দাগের ওপরে লেখো চেঞ্জ, প্রপোর্শনের চেঞ্জ মানে কি, পরিবর্তন যেটা হয়েছে আর যার প্রেক্ষিতে হয়েছে। ধরো আমি বলছি ইবিআইটি ছিল 10, হলো 14, তাহলে বাড়লো কত, 4। কিন্তু প্রপোর্শনেট বাড়লো কত, 4-এর 10। বোঝা গেল? ছিল 10, হলো 14, তাহলে বাড়লো কত, 4। প্রপোর্শনেট চেঞ্জ কত হলো, 4-এর 10, 4 বাড়লো 10-এর তুলনায়। তাই ওইখানে লেখো ওপরে চেঞ্জ ইন ইবিআইটি মানে ডেল ইবিআইটি বা ছোট ট্রায়াঙ্গেল ইবিআইটি ডিভাইডেড বাই ইবিআইটি, আর নিচে লেখো, মূল দাগটার নিচে লেখো চেঞ্জ ইন সেলস মানে ডেল সেলস ডিভাইডেড বাই সেলস। এবার ইজুকাল টু, তুমি নিচে যেটা আছে সেটাকে এবারে উল্টে দাও, মানে এবারে দাঁড়াবে যেটা আমি বলছি তোমরা লেখো চেঞ্জ ইন ইবিআইটি আর নিচে চেঞ্জ ইন সেলস বাই সেলস। তাহলে ইজুকাল টু, এবার যেটা দাঁড়াচ্ছে তাহলে চেঞ্জ ইন ইবিআইটি বাই ইবিআইটি ইনটু নিচেরটা আবার উল্টে দাও, ওপরে যাবে সেলস বাই চেঞ্জ ইন সেলস, চেঞ্জ ইন ইবিআইটি বাই ইবিআইটি ইনটু সেলস বাই চেঞ্জ ইন সেলস। মানে নিচে যেটা ছিল সেটা উল্টে যায় না ওপরে গেলে, সেলস বাই চেঞ্জ ইন সেলস। লিখেছো? এবার দেখো ইজুকাল টু চেঞ্জ ইন ইবিআইটি বাই চেঞ্জ ইন সেলস, মানে ওই চেঞ্জ ইন সেলসটাকে এ পাশে নিয়ে এলে ইনটু নিচেও চেঞ্জ ইন সেলস আছে কিন্তু একটু ডান দিকে নিচে আছে, ওটা তার নিচে নিয়ে যাও, চেঞ্জ ইন ইবিআইটি বাই চেঞ্জ ইন সেলস। এই চেঞ্জ ইন ইবিআইটিটা হচ্ছে কন্ট্রিবিউশন, আর চেঞ্জ ইন সেলস মানে চেঞ্জ ইন সেলস, তার মানে এটা হচ্ছে কন্ট্রিবিউশন বাই সেলস মানে পিভি রেশিও। এবার দেখো ইজুকাল টু পিভি রেশিও, মানে প্রথম যে পার্টটা চেঞ্জ ইন ইবিআইটি বাই চেঞ্জ ইন সেলস, পিভি রেশিওটা মার্জিনাল কস্টিং থেকে ধার করলাম, ওটাকে বলা হয় প্রফিট ভলিউম রেশিও। ওটা অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে কন্ট্রিবিউশন বাই সেলস, পিভি রেশিও ইনটু সেলস বাই ইবিআইটি। পিভি রেশিও কোনটা, চেঞ্জ ইন ইবিআইটি বাই চেঞ্জ ইন সেলস, ওটা হচ্ছে পিভি রেশিও। আর সেলস বাই ইবিআইটি যেমন আছে থাক। এইবার এইবার তুমি বলো পিভি রেশিও ফর্মুলাটা কি, কন্ট্রিবিউশন বাই সেলস। তাহলে ওই হ্যাঁ স্যার। আর ওই সেলস কেটে যাচ্ছে, তাহলে শুধু কন্ট্রিবিউশন পড়ে থাকছে ওপরে, আর নিচে ইবিআইটি, তাহলে কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। দেখো তোমার কন্ট্রিবিউশন বাই ইবিআইটি পড়ে আছে। এবার কন্ট্রিবিউশন মানিটা কি, ইবিআইটি প্লাস ফিক্সড কস্ট। অ্যাকচুয়ালি কন্ট্রিবিউশন হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। এবার কন্ট্রিবিউশনের দুটো পার্ট, একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ইবিআইটি, মানে কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে ইবিআইটি পড়ে থাকে। তোমরা একটু একটু দেখো ওই এক্সাম্পলটা দেখো, এই দেখো
সেলস, তাতে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে ইবিআইটি। তাহলে কন্ট্রিবিউশন ইজ ইকুয়াল টু ইবিআইটি প্লাস ফিক্সড কস্ট। তাহলে কন্ট্রিবিউশন ইজ ইকুয়াল টু ইবিআইটি প্লাস ফিক্সড কস্ট। তাহলে ইকুয়েশনটা এটা এরকম দাঁড়াচ্ছে, ডল ইজ ইকুয়াল টু কন্ট্রিবিউশনের জায়গায় তুমি লেখো ইবিআইটি প্লাস ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইবিআইটি, এই ইবিআইটি। তাহলে এবার এটাকে ব্রেক করে দাও, তাহলে ইবিআইটি বাই ইবিআইটি মানে 1 প্লাস এফ বাই ইবিআইটি, এফ বাই ইবিআইটি। তার মানে ডল ইজ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি ডলের ফর্মুলা হচ্ছে, বেসিক ফর্মুলা হচ্ছে এইটা, proportionate change in EBIT by proportionate change in sales। তারপরে যেটা সেটা হচ্ছে কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। তাকে আরেকটু ব্রেক করো, তাহলে 1 প্লাস এফ বাই ইবিআইটি। এবারে এই প্যারাগ্রাফটা খুব ইম্পর্টেন্ট, প্যারাগ্রাফটা একটু পড়ো। দ্য ভ্যালু অফ ডল মানে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ মাস্ট বি গ্রেটার দ্যান 1। কেন? কখন 1 এর থেকে বেশি হবে? যখন এইটা 0 হবে না, এটা 0 থেকে বেশি হবে। যদি এটা 1 হয় তার মানে এটা 0, এটা 0 মানে কি ফিক্সড কস্ট আর 0। মানে if there is no fixed operating cost in the cost structure, then DOL will be equal to 1. DOL equal to 1 মানে there is no operating leverage or there is no business risk, কারণ ফিক্সড কস্ট 0। ফিক্সড কস্ট 0 হয় তাহলে তোমার কোনো বিজনেস রিস্ক নেই, মানে সেলস যাই হোক না কেন তোমার তো কোনো ফিক্সড কস্ট নেই, তোমার কোনো চিন্তাই নেই। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিবে, সেটাই প্রফিট, আর কোনো কস্ট নেই, তোমার কাঁধে কোনো বোঝা নেই। কারণ ডল 1 মানে ফিক্সড কস্ট 0, ফিক্সড কস্ট 0 মানে দেয়ার ইজ নো অপারেটিং রিস্ক। কিন্তু সেটা ইউটোপিয়ান কনসেপ্ট, সেটা কখনো সম্ভব হয় না। কস্ট স্ট্রাকচারে ফিক্সড কস্ট থাকতেই হবে। The value of DOL is equal to, DOL enables us to measure the business risk associated with the firm. So higher the value of DOL, the greater is the degree of business risk. মানে যত ডল বাড়বে, এই ডলটা কখন বাড়বে বলো? এই ডলটা বাড়বে যখন এফটা বাড়বে, ফিক্সড কস্টটা বাড়বে, তাহলে বিজনেস রিস্কটাও বাড়বে। যত ফিক্সড কস্ট বাড়বে মানে তোমার কাঁধের উপর বোঝা বাড়বে, তোমার টেনশন বাড়বে। কেন না? সেলসটাকে বাড়াতে যেভাবেই হোক ফিক্সড কস্ট কভার করতেই হবে, ফিক্সড কস্ট কভার না করে তো লস, প্রফিট তো অনেক দূরের কথা। সুতরাং যখন মার্কেটটা একটু নড়বড়ে হবে তখন তোমার কপালে ভাঁজ পড়বে, তোমার খুব দুশ্চিন্তা হবে, তোমার রাতের ঘুম চলে যাবে, তুমি ভাবতে শুরু করবে আমি কি করব, আমি কি করব। কেন না? তুমি অনেক ফিক্সড কস্টের বোঝা মাথায় নিয়ে প্রোডাকশনে নেমেছো। এবার মার্কেটের কোনো কারণে যদি সেলস পড়তে থাকে তোমার টেনশন বাড়বে, কারণ ফিক্সড কস্টটা কভার করতেই হবে, ওটা কভার না করে তো তোমার লস। ওটাকে তো তুমি কমাতে পারবে না, বলতে পারবে না ভাই মার্কেট খারাপ আমি তোমাকে ফিক্সড কস্ট আমি দেবো না। না, ফিক্সড কস্ট ইজ ফিক্সড হোয়াট এভার দ্য প্রোডাকশন লেভেল ইজ। আমি প্রথমেই বলে দিচ্ছি, লেভেল অফ প্রোডাকশনের উপরে ফিক্সড কস্ট ডিপেন্ড করে না, ইট রিমেইনস ফিক্সড ইন টোটাল, does not depend upon the activity or volume of the production. তাই এটাকে বিজনেস রিস্ক বলা হয়। ফিনান্সিয়াল, যত তুমি ফিক্সড কস্ট বেশি করবে তত তুমি রিস্কটা বেশি নিচ্ছ। তাই বলছে হায়ার দ্য ভ্যালু অফ ডল, হায়ার দ্য ভ্যালু অফ ডল মানে এই এফটা বেশি, গ্রেটার ইজ দ্য ডিগ্রি অফ বিজনেস রিস্ক। এখানে একটা নতুন শব্দ এনেছে মার্জিন অফ সেফটি। এটা আমি এখন তোমাদের বললে বলে রাখতে পারি। মনে আছে কি তোমাদের মার্জিন অফ সেফটিটা কি? ওই ব্রেক ইভেন পয়েন্টের ব্রেক ইভেন অ্যানালাইসিসে ছিল, কি ছিল মার্জিন অফ সেফটি? মার্জিন অফ সেফটিটা হচ্ছে টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্টটা কি? যে পয়েন্টে আমার নো প্রফিট নো লস হয়। যদি ফিক্সড কস্ট বেশি হয় কস্ট স্ট্রাকচারে, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট অনেক দেরি করে আসে।
তোমার যদি টোটাল 10,000 ইউনিটের উৎপাদন ক্ষমতা থাকে, হয়তো ব্রেক ইভেন পয়েন্ট আসবে 7,000 কি 8,000। যদি ফিক্সড কস্ট বেশি হয়, যদি ফিক্সড কস্ট কম হয়, তাহলে তোমার ব্রেক ইভেন পয়েন্টটা হয়তো আসবে 4,000 5,000। ব্রেক ইভেন পয়েন্টটা কি? যে পয়েন্টে আমার ফিক্সড কস্ট কভার হয়ে গেছে এবং নো প্রফিট নো লস, তারপরে একটু উৎপাদন করলেই আমি প্রফিটের মুখ দেখবো। তাই মার্জিন অফ সেফটিটা হচ্ছে সেলস মাইনাস ব্রেক ইভেন। এবার ফিক্সড কস্ট যত বাড়ে তত ব্রেক ইভেন পিছিয়ে যায়, মানে মার্জিন অফ সেফটি কমে। তাই বলা হয় দলের সঙ্গে মার্জিন অফ সেফটি ইনভার্সলি রিলেটেড। ইনভার্স মানে এরা এরা বলেছে রেসিপ্রোকাল। ইনভার্স মানে এটা বাড়লে ওটা কমবে, উল্টো। তবে ডল যদি বাড়ে ফিক্সড কস্ট বাড়বে, ফিক্সড কস্ট বাড়বে মানে ব্রেক ইভেন বাড়বে, ব্রেক ইভেন বাড়বে মানে মার্জিন অফ সেফটি কমবে। তাই বলা হচ্ছে ডল ক্যান অলসো বি ইউজড ফর অ্যাসার্টেনিং দ্য মার্জিন অফ সেফটি। কিভাবে? ওই যে ডল বাড়লে মার্জিন অফ সেফটি কমবে, উল্টো। ডল যদি কমে কমে কখন ডল কমবে? যখন ফিক্সড কস্ট কমবে, তখন মার্জিন অফ সেফটি বাড়বে। আচ্ছা, এই অঙ্কটা এবারে আমরা ফর্মুলাটায় যেহেতু শিখলাম, তাহলে কন্ট্রিবিউশন আমি বার করেছি, ইবিআইটিও বার করেছি। তাহলে ডল হচ্ছে কন্ট্রিবিউশন বাই ইবিআইটি, 6 লাখ বাই 2 লাখ, এখানে 16 লাখ বাই 8 লাখ। এই হচ্ছে আমার ডল। যার ডল বেশি তার রিস্ক বেশি, কারণ তার প্রপোর্শনেট ফিক্সড কস্ট বেশি। অ্যাবসোলুট ফিক্সড কস্ট দেখবে না, অ্যাবসোলুট ফিক্সড কস্ট এর 4 লাখের 8 লাখ, মানে এর থেকে ডবল, তাও এর রিস্ক কম, কারণ এর প্রপোর্শনেট ফিক্সড কস্টটা কম। কার সঙ্গে প্রপোর্শনেট? কন্ট্রিবিউশনের সঙ্গে। এইবার এই অঙ্কটা দেখো, অঙ্কটা ভালো করে দেখো। ডল হচ্ছে 5, মানে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। আর্নিং বিফোর ট্যাক্স 5 লাখ, এটা আবার কেন এলো? আমরা তো জানি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। একটু আগে দেখলাম যেটা, একটু আগে আমরা কি দেখলাম? এখানে ইবিআইটি, তারপরে আর দেখিনি কিছু। এবার দেখার আছে ইবিআইটি থেকে যদি আই বাদ দাও, আই মানে ইন্টারেস্ট মানে ফিনান্সিং কস্ট, তাহলে পাবে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। তার থেকে যদি ট্যাক্স বাদ দাও তাহলে আর্নিং আফটার ট্যাক্স। তাহলে এই অঙ্কটায় ইবিটি বলেছে 5 লাখ, কিন্তু আমি এখনো পর্যন্ত ডলে যা শিখেছি আমার ইবিআইটি চাই। তাহলে ইবিআইটি কত হবে? কেন? ইবিটি তো ইবিআইটি থেকে আই বাদ দিয়ে হয়েছে, তাহলে আইটা যোগ করে দিই ইবিটির সঙ্গে, তাহলে ইবিআইটি পেয়ে যাবো 5,50,000। তাহলে ইবিআইটি হচ্ছে 5,50,000। কি জানতে চেয়েছে? অ্যামাউন্ট অফ ফিক্সড কস্ট বলে দেয়নি, বার করতে হবে, আর মার্জিন অফ সেফটি রেশিও। তাহলে প্রথমে আমি বার করি ইবিআইটি কত। এমনি ডলের ফর্মুলা আমরা জানি, দুটো দুটো দুভাবে জানি, একটা হচ্ছে কন্ট্রিবিউশন বাই ইবিআইটি এইটা, আর একটা হচ্ছে আমরা জানি 1+F/EBIT, ওটাকে ভেঙে এটা হয়েছে। এখানেও ডল ইকুয়াল টু 1+F/EBIT করেছে। এবার ইবিআইটি মানে 5,50,000, এই দুটো যোগ করলে ইবিআইটি পাচ্ছি। তাহলে ডল ইকুয়াল টু 1+F/EBIT মানে 5 হচ্ছে ডল, বলে দিয়েছে অঙ্কটায়। 1+F জানি না, ইবিআইটি জানি 5,50,000। তাহলে 5 থেকে 1 বাদ দাও, 4 ইকুয়াল টু এইটা, তাহলে এফ ইকুয়াল টু 4 ইন্টু এইটা মানে 22 লাখ। তাহলে ফিক্সড কস্ট হচ্ছে 22 লাখ, আর ডল হচ্ছে 5। ডল যদি 5 হয়, মার্জিন অফ সেফটি আমি বলেছি রেসিপ্রোকাল, উল্টো। রেসিপ্রোকাল মানে 1/, তাহলে মার্জিন অফ সেফটি হচ্ছে 1/, ডল মানে 1/5 মানে 20%। এটা সোজা, কিন্তু এইটা একটুখানি এরকম অঙ্ক আসতে পারে। আজকে আমাদের অপারেটিং লিভারেজের আমি দুটো অঙ্ক করালাম, আমরা এর পরের দিন ফিনান্সিয়াল লিভারেজ করব। পরের দিন আমরা আরেকটু তাড়াতাড়ি এগোতে পারবো, কারণ আজকে লিভারেজের কনসেপ্টটা দিতেই আমার অনেক টাইম লাগলো।
পাতকুয়ো এলো, টিউবওয়েল এলো, লিভারেজ ফাংশনটা ফিজিক্স থেকে কি করে এখানে আমাদের এখানে এলো, এইসব অনেক কথা বলতে হলো। পরের দিন এগুলো আর বলতে হবে না, কারণ এগুলোর যদি সিনপসিস করি একটাই দাঁড়ায়, লিভারেজ মানে ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট মানে রিস্ক, যত ফিক্সড কস্ট কমবে রিস্ক তত কমবে, লিভারেজ তত কমবে, তত আমার কাঁধের উপর বোঝা কম। আর যত রিস্ক বাড়বে মানে ফিক্সড কস্ট বাড়বে, কাঁধের উপর বোঝা বাড়বে, তত আমার ঝুঁকি যেমন বেশি, আবার আমি যদি সেলসটাকে একটু বেশি বাড়াতে পারি আমার আমার প্রপোর্শনেট প্রফিটও অনেক বেশি। এইটুকু বলে আজকে আমি আমার অপারেটিং লিভারেজটা শেষ করলাম।